পুরনো ইউরোপিয়ান স্থাপত্য এবং আধুনিক ডিজাইনের মিশেলে তৈরি মনস্টার প্যারাডাইস। বাড়ির প্রবেশদ্বারে রয়েছে বিশাল লোহার গেট। কালো রঙের উপর সূক্ষ্ম খোদাইয়ে নির্মিত এই গেটের চারপাশে জড়ানো বৈদ্যুতিক তার। গেটের দুই পাশে দাঁড়িয়ে আছে উঁচু পাথরের স্তম্ভ। গেটের ভেতর পা রাখতেই জমিনে দেখা মিলবে ছোট ছোট মার্বেল পাথরের পথ, যার দুই ধারে নাম না জানা বিভিন্ন শোভাবর্ধক গাছ। গাছগুলো কি সুন্দর ছেটে রাখা, যেন কেউ রোজ নিয়ম করে পরিচর্যা করে তাদের। প্রায় 100 মিটার লম্বা ওয়াকওয়ে পেরিয়ে তারপর মনস্টার প্যারাডাইস অবধি যাবার সৌভাগ্য মেলে। ওয়াকওয়ের দুই পাশে দুই ধরনের নিদর্শন। ডান পাশের জমিনটা ছোট ছোট সবুজ ঘাসে পরিপূর্ণ। তার সম্পূর্ণ অংশ জুড়ে তৈরি করা হয়েছে হেলিপোর্ট, মনস্টারের ব্যক্তিগত হেলিপোর্ট। গেটের সামান্য দূরে দাঁড় করিয়ে রাখা 3-4টে 4 হুইলের গাড়ি। অত বড় ওয়াকওয়ে তার থোড়াই হেঁটে হেঁটে যাওয়া সম্ভব। কেউ যদি এই পথে গাড়ি ছাড়া হেঁটে হেঁটে আসতে চায়, তাহলে নির্ঘাত তার হাত থেকে সময় ফসকাবে বেশ। অন্যদিকে ওয়াকওয়ের বাম পাশটা বেশ সুন্দর। এক পাশে বানানো ব্যক্তিগত পুকুর। পুকুরের চারপাশটা চকচকে পাথরে পরিপূর্ণ। পুকুরের একদম মাঝ বরাবরের ন্যায় সগৌরবে দাঁড়িয়ে থাকে বিদেশি ভাস্কর্য, যা মূলত রাখাই হয় মনস্টারের ভাঙার উদ্দেশ্যে। পুকুর হতে সামান্য দূরে বাড়ির লনইয়ার্ড, যেখান থেকে বাড়ির ফ্রন্টইয়ার্ড শেষ এবং ব্যাকইয়ার্ড শুরু। জায়গাটা পরিপূর্ণ বিভিন্ন নামি দামি ফ্লাওয়ার প্ল্যান্টসে। একটু দূরে হাঁটলেই পড়বে বাড়ির পেছনের বাগানটা, যেথায় ওক গাছ হতে শুরু করে চেরি ব্লসম ট্রি অবধি দাঁড়িয়ে আছে। বাতাসের হালকা দুলুনিত চেরি ব্লসম গাছ থেকে 2-1টা পাতা উড়ে উড়ে আসছে জমিনে। পায়ের নিচের জমিনটা চেরি ব্লসমের পাপড়িতে কি সুন্দর আবৃত হয়ে আছে। পুরো বাড়ির চারপাশটা এত চমৎকারভাবে সুসজ্জিত, যেন কেউ এক দেখাতেই বলে উঠতে বাধ্য, এ তো পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। কালো জগতের মোস্ট পাওয়ারফুল নেম, দ্য শ্যাডো মনস্টার, যার বজ্রকণ্ঠ শুনেছে সবাই, শুনেছে হুঙ্কারও। তবে আজ অবধি কেউ এক নজর দেখার সুযোগ পায়নি মানুষটাকে। যতবার মনস্টার কোথাও বেরিয়েছে, ঠিক ততবার সে নিজেকে আড়াল করেছে কালো মাস্ক, লম্বা হুডি আর স্কার্ফে। তার চারপাশে সশস্ত্র বডিগার্ডরা থাকলেও তার বাহ্যিক রূপের পরিবর্তন হয়নি কখনো। এ লোকের মুখ না দেখলেও তার সিগনেচার বৈশিষ্ট্য পরিলক্ষিত হওয়া মাত্রই সকলে বুঝতে বাধ্য, এ যে আর কেউ নয় বরং স্বয়ং মাফিয়া শ্যাডো মনস্টার। মনস্টারের বাম হাতে সর্বদা একখানা কালো টাইটেনিয়ামে তৈরি মোটা ভারী ব্রেসলেট ঝুলে থাকে, যার ভেতরে খোদাই করে নকশা আঁকা ব্ল্যাক প্যান্থারের নিচেই দগদগে অক্ষরে লিখে রাখা মনস্টার। এই ব্রেসলেট শুধুমাত্র একজনের জন্যই বানানো, যা অন্য সবার জন্য এক প্রকার নিষিদ্ধ বৈকি। তাছাড়া যিনি এই ব্রেসলেটের শিল্পী ছিলেন, তার হাত দুটো তো কেটে ফেলা হয়েছে। বিকজ মাফিয়া মনস্টার ডাজেন্ট ওয়ানা শেয়ার এনিথিং টু এনিওয়ান। মাহির নরম মোলায়েম হাতের কোনোই ধরে টানছে মুগ্ধ। মুখখানা তার সে কি গম্ভীর। গালের খোঁচা খোঁচা দাড়ির উপস্থিতিতে লম্বাটে চোয়ালখানা কেমন তীক্ষ্ণ হয়েছে ব্লেডের ন্যায়। বলিষ্ঠ পুরুষ তার লম্বা লম্বা কদমে হাঁটছে জোরালো গতিতে, অথচ পাশে থাকা মাহি মেয়েটা রীতিমতো হিমশিম খাচ্ছে ব্যাটার সাথে তালে তাল মেলাতে গিয়ে। একে তো ছোটোখাটো মানুষ সে, তার উপর ক্লান্ত। পায়ে অত জোর আসবে কোত্থেকে শুনি? গতকাল থেকে পেটে আদৌ এক টুকরো দানা পড়েছে? পড়েনি তো। মাহি এবার আর হাঁটল না, পায়ের গতি বাড়িয়ে দৌড়াতে লাগলো রীতিমতো। হাতটা ছাড়ানোর বেশ চেষ্টা হয়েছে ইতোমধ্যে, তবে বেয়াদব লোকটা কি আর অত সহজে ছাড়ে? মাহি দৌড়াতে দৌড়াতেই একবার মিনমিনে কণ্ঠে বলল, একটু আস্তে হাঁটুন, আমার কষ্ট হচ্ছে।
মুগ্ধ শুনল কিনা কে জানে, সে তৎক্ষণাৎ পায়ের গতি বাড়ালো আরেক ধাপ। শক্ত মুখাবয়বে কঠিন গলায় চিবিয়ে চিবিয়ে বলল, মরবি না এত সহজে, চল। অগত্যা এমন কথায় চুপ করে গেল মাহি। একরাশ কষ্ট হওয়ার সত্ত্বেও পা মিলিয়ে দৌড়াতে লাগলো কেমন। এদিকে তাদের পেছন পেছন গম্ভীর মুখে হেঁটে আসছে সিদ্ধার্থ। দুই পকেটে দুই হাত গুজে আরামসে হাঁটছে সে। সরু চোখে কেবল ঘুরে ঘুরে দেখছে মাহিকে। মনে মনে বারবার আওড়াচ্ছে, মেয়েটাকে কেন তুলে আনলো মনস্টার? ওকেও কি তবে বাকি মেয়েদের মতো? আর ভাবতে পারল না সিদ্ধার্থ। নিজের নরম সরম মনটাকে এক দফা বোঝাতে লাগলো, এই পর্যন্ত বাদবাকি মেয়েদের সাথে যা হয়েছে ওই নতুন মেয়েটার সাথেও তো তাই হবে, এ তো জানা কথাই। তা নিয়ে মন খারাপ করে রাখলে কিভাবে হবে শুনি। নিজ ভাবনায় মত্ত থেকেই মাহির করুণ ভবিষ্যতের কথা টের পেয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল সিদ্ধার্থ। পরক্ষণে পায়ের গতি বাড়িয়ে হাঁটা ধরল উল্টো পথে। সুবিশাল কাঠের দরজার দুই পাশে দাঁড়িয়ে আছেন দুজন বডিগার্ড। মার্বেল পাথরে বোনা সিঁড়িতে মুগ্ধের পা পড়তেই দুজনে কেমন হালকা ঝুঁকে কুর্নিশ জানায় তাকে। এতে গম্ভীর পুরুষের কোনোরূপ ভাবান্তর হলো না। সে একইভাবে টানছে মাহিকে। এবারও মাহি মেয়েটার সঙ্গে ঘটল আরেক অঘটন। মুগ্ধ সামনে 2 সিঁড়ি উপরে আর মাহি এখনও 2 সিঁড়ি নিচে। লং কুর্তির সঙ্গে পা বেঁধে মেয়েটা আবারও হোঁচট খেল সম্মুখে। পাশ থেকে দায়িত্বরত বডিগার্ডরা ত্রস্ত মেয়েটাকে আগলে ধরতে নিলেই মুগ্ধ মহাশয় গর্জন তুলে বলল, স্টে ব্যাক। তড়িত থেমে গেল বডিগার্ডরা। 2 কদম পিছিয়ে গেল বাধ্যদের ন্যায়। চোখ তুলে সম্মুখের মানুষটার দিকে তাকায়নি একবারও। এদিকে মাহি পড়তে পড়তে বাঁচল। শুকনো ফাঁকা ঢোক ফেলে পাশে তাকাতেই ভরকায় আরেক দফা। মুগ্ধ তাকিয়ে আছে আগুন চোখে। এই বুঝি তার বাদামি চোখ দুটোর আগুনে ঝলসে দেবে তাকে। মাহি কেমন ভয়ার্ত ঢোক গিলল তা দেখে। তখনই মুগ্ধের আগুন চোখ থেকে দৃষ্টি নামিয়ে মাথা নোয়াতেই শুনল মুগ্ধের চিরবির করা কণ্ঠ, বেয়াদবের বাচ্চা। হতবম্ব মাহি। এবারও বুঝল না মুগ্ধের এরূপ কথার কারণ। মস্তিষ্কে আরেকটু জোর দিতে গেলেই হাতের কনুইয়ে টান পড়ল আবার। মুগ্ধ এবার সদর দরজা দিয়ে বাড়িতে ঢুকছে। মাহির কি হলো কে জানে। সে আড়দৃষ্টিতে একটু আধটু দেখতে লাগলো বাড়ির ভেতরটা। মুহূর্তেই চমকালো সে। বাড়ির প্রবেশপথেই প্রায় 22 ফুট উঁচু ছাদ, যার মাঝ বরাবর ঝুলছে এক বিশাল কালো ক্রিস্টাল ঝাড়বাতি। মাহি চলন্ত পাজোড়া একটাবার থামাতে চাইল। দেখতে চাইল প্রবেশপথের মনোমুগ্ধকর সৌন্দর্যটা। তবে তা কি আর সম্ভব? লোকটা তো হাঁটছে তাকে নিয়ে, সেই কখন থেকে হাঁটছে তারা। অথচ এখনও কিনা বাড়িতেই ঢুকলো না। এটা বাড়ি নাকি গোলকধাঁধা? মাহি চুপচাপ তাকায় সম্মুখে। প্রবেশপথ ছেড়ে তাকে নিয়ে আসা হয়েছে বিশাল এক লিভিং রুমে। এক মুহূর্তের জন্য মাহির চোখ দুটো স্থির হয়ে গেল কেমন। মাথার উপর বেশ উঁচু সিলিং। বাড়ির এই জায়গাটা মনে হচ্ছে গোলাকার। লিভিং রুমেও ধরা দিয়েছে আরেক সৌন্দর্য। গোলাকার লিভিং রুমটার মাঝখানে বেশ জায়গা জুড়ে নিচু সিঁড়ি করা হয়েছে। সিঁড়ি ডিঙিয়ে নামতে হবে নিচে, যেথায় বসার জায়গা। পায়ের তলায় স্পষ্ট সুইমিং পুল। হাঙরের মতো বড় বড় মাছ নড়ছে তাতে। তার উপর বসিয়ে রাখা দামি মখমলের সোফা সেট। মাহির গা কাটা দিয়ে উঠল এহেন লিভিং রুম দেখে। মেয়েটা ভয়ে জড়সড় হয়ে যেই না পিছু হটবে, অমনি মুগ্ধ তাকে টানতে টানতে সিঁড়ি দিয়ে নিচে নামল। মাহি এবার জোরাজুরি করছে নিজের হাতটা ছাড়াতে। সে কিছুতেই পা রাখবে না ওই হাঙরের লিভিং রুমে। দাঁড়ালেই যদি কাঁচ ভেঙে পড়ে যায় সুইমিং পুলে, তখন? মাহি এবার ভয়ে কেঁদেই দিল। কাঁদতে কাঁদতে অনুনয় করে বলল, প্লিজ,
আমি নিচে নামবো না, আমার ভয় করছে। মুগ্ধ কি আর অত কথা শোনে? সে তখনই এক হ্যাচকা টানে মাহিকে ছুঁড়ে ফেলল লিভিং রুমের স্বচ্ছ কাচের মেঝেতে। মাহি উপুড় হয়ে পড়ল মেঝেতে। পর মুহূর্তে চোখ খুলিয়ে দেখল তার ঠিক নিচে সবগুলো মাংসাশাসী হাঙর কেমন একজোট হয়েছে তাকে দেখে। মাহি বাকরুদ্ধ ভয়ে। হাঙরগুলোর তীক্ষ্ণ দন্ত চক্ষুগোচর হতেই কাঁপতে লাগলো সপ্তদশী। এক মুহূর্ত স্থির থেকে পরক্ষণেই দিল এক বিকট চিৎকার। কোনো মতে মেঝে থেকে উঠে বাচ্চাদের মতো দুই হাতে ভর দিয়ে সরে গেল অন্যত্র। মুগ্ধ দেখল ক্রুদ্ধ হাসি ল্যাপটানো ঠোঁটের কোণে। পকেট থেকে ফের একখানা মোটা সিগার বের করে এনে ঠোঁটে গুজল আয়েশে। লাইটার দিয়ে সিগারের শেষ ভাগ ধরিয়ে দিল এক লম্বা টান। সেই টানে কি যে সুখ পেল ছেলেটা, যার দরুণ স্বস্তিতে চোখ মুখ বন্ধ হয়ে এলো তার। মুখের দূষিত ধোঁয়াটুকু বেশ কিছুক্ষণ মুখ গহ্বরে আটকে রেখে গম্ভীর গলা উঁচিয়ে ডাকল, মেইডেন। ব্যাস, একটা ডাক, যা কর্ণকুহরে পৌঁছাতেই গা কাটা দিয়ে উঠল বাড়ির সকল মেয়েদের। মিনিটের ব্যবধানে প্রায় 25 জন কেমন ত্রস্ত পায়ে ছুটে এলেন তক্ষুনি। সবচেয়ে বুজুর্গ মেয়েট ইরা। বৃদ্ধ বয়সী নাদুস নুদুস গায়ের গঠনের মহিলাটি এগিয়ে এসেই হালকা ঝুঁকে কুর্নিশ জানায় মুগ্ধকে। মুগ্ধ এবারও প্রতিক্রিয়াহীন। সুদর্শন মুখখানায় ভারী গাম্ভীর্যের ছাপ। আঙুলের ভাঁজে থাকা সিগারে আরেকটা টান বসিয়ে তীক্ষ্ণ চোয়ালখানা নাড়িয়ে গমগমে গলায় আদেশ ছুড়ল, ওকে আজ রাতের জন্য তৈরি করুন, আই অ্যাম হাংরি। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়াল না মনস্টার। তৎক্ষণাৎ গটগট পায়ে হাঁটা ধরল উল্টো পথে। এবার তার নিজের আস্তানায় যাওয়ার পালা। কতদিন হলো যায় না সে। এদিকে তার চলে যাওয়ার পরও সব মেয়েরা কেমন স্থির হয়ে মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে। বৃদ্ধা ইরা কেবল দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ধীরে ধীরে নিজের কুঁচকে যাওয়া চামড়ার হাত দুটো সামনে ধরে ভাবতে লাগলেন, এই হাত দুটো দিয়ে ঠিক কতগুলো মেয়েকে তৈরি করলাম আমি, ঠিক কতগুলো। মেইডেন। ইরার ধ্যান ভাঙল পেছন থেকে ধেয়ে আসা সিদ্ধার্থের কণ্ঠে। তিনি তখনই পেছনে ঘুরলেন। ফর্সা মুখখানায় আধার নেমেছে তার, চোখ দুটো হয়ে গিয়েছে ছলছল। সিদ্ধার্থ এক মুহূর্ত চুপ থেকে বোঝার চেষ্টা করল ইরার মনোভাব। তবে কিছুই তেমন বোধগম্য না হওয়ায় সে প্রশ্ন করেই বসল, কি হয়েছে তোমার? এভাবে মুখে আধার নামিয়ে দাঁড়িয়ে আছো কেন? ইরা ফোপাতে লাগলেন কেমন। দুই হাতে নিজের ঘাস সমান হলদেটে চুলগুলো চেপে ধরে কাঁদো কাঁদো মুখে বলতে লাগলেন, রাক্ষসের ক্ষুধা পেয়েছে সিট, আজ আবারও রাক্ষসের ক্ষুধা পেয়েছে। ভরকায় সিদ্ধার্থ। তৎক্ষণাৎ হকচকিয়ে জিজ্ঞেস করল, মানে? আই মিন টু সে, কাকে চাইছে আজ? ইরা ফোপাতে ফোপাতে আলতো করে আঙুল তাক করলেন অদূরের লিভিং গ্রাউন্ডে জ্ঞান হারিয়ে লুটিয়ে থাকা মাহির পানে। মেয়েটা অতিরিক্ত ভয়ে আবারও জ্ঞান হারিয়েছে। সিদ্ধার্থ কেমন বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় মেয়েটার পানে। হতবাক সুরে বিড়বিড়িয়ে বলে, ও নো। শীতাতপ নিয়ন্ত্রিত হিমশীতল কক্ষ। মখমলের বিছানায় এক টুকরো গোলাপের পাপড়ির ন্যায় পড়ে আছে মাহি। ঘন কারুকার্যের কাঠের খাট, যার চার কোণায় স্ট্যান্ডে ঝুলছে পাতলা ফিনফিনে পর্দা। ঘরের একমাত্র বিশালাকার জানালা, যার পরিধি পুরো একটা দেয়াল জুড়ে। সেখান থেকে চাঁদের মিষ্টি আলো এসে আছড়ে পড়ছে পুরো রুমে। পুরো কক্ষে লাইটের আলো না থাকলেও সম্পূর্ণ কক্ষ জুড়ে ছেয়ে আছে চাঁদনির উপস্থিতি। বিছানায় পড়ে থাকা মাহির এতক্ষণে জ্ঞান ফিরল বোধহয়। সে পিটপিট করে চোখ দুটো মেলতে লাগল। সারাটা দিন না খেয়ে থাকায় শরীরটা আর দিচ্ছে না তার। সর্বাঙ্গে জুড়েছে তীব্র ব্যথা। মাথা ভর্তি ভোঁতা যন্ত্রণার কবলে পড়ে চোখ মুখ কুঁচকে যাচ্ছে মেয়ের।
তবুও সে কোনো মতে নিজের চোখ দুটো খুলল। ঝাপসা দৃষ্টিতে সম্মুখে হঠাৎ এক অপরিচিত বয়স্ক মুখ দেখে লাফিয়ে উঠল ভয়ে। গলা ফাটিয়ে চিৎকার দিতেই যাবে অমনি পৌরা এসে মুখ চেপে ধরে মাহির। মাহি বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইল কেমন। এদিকে পৌরা তখন ফিসফিসিয়ে বলে, ভয় নেই, আমি ইরা, তোমার মেইডেন। ভয়ার্ত মাহি কি বুঝল কে জানে, সে কেবল চুপ করে শুনল কথাটা। পৌরা মাহিকে স্থির হতে দেখে আলতো করে নিজের হাত সরালেন মাহির মুখের উপর থেকে। চাঁদের অল্প আলোয় পৌরার মাথা ভর্তি হলুদ চুলগুলো কেমন চিকচিক করছে দেখো। বৃদ্ধ হলো সৌন্দর্যে যেন কোনো কমতি নেই তার। মাহি মুগ্ধ চোখে তাকিয়ে রইল মানুষটার দিকে। পৌরার চোখে মুখে স্পষ্ট রাগ। তিনি খানিকক্ষণ মৌন থেকে হঠাৎ মাহির এক হাত ঝাঁকিয়ে উঠলেন ভীষণ রাগে। মাহি হতচকিত কণ্ঠে ব্যথাতুর শব্দ তোলে সামান্য। ওদিকে পৌরা তখন দাঁতে দাঁত খিঁচে বলে, কেন এলে এখানে? কি এমন অসহায়ত্ব ছিল তোমার, যার দরুন এই জেলখানায় এসে উঠলে? এর চেয়ে কয়েক গুণ ভালো হতো যদি তুমি নিজেই মরে যেতে। বৃদ্ধার এহেন রহস্যময় কথায় হতবাক মাহি। এক মুহূর্তের জন্য নিজের সকল ব্যথা ভুলে গিয়ে সন্দেহাকুল কণ্ঠে জিজ্ঞেস করল, কি বলছেন আপনি? জেলখানা মানে? পৌরা ফোঁস করে নিঃশ্বাস ফেললেন মেয়েটার এহেন অবোধ ভাবস্রোতে। তিনি রয়ে শয়ে মাহির হাত ছেড়ে দিলেন। আনমনে ঠোঁটের কোণে ব্যথাতুর হাসি টেনে মোটা হয়ে আসা কণ্ঠে আওড়াতে লাগলেন, জেলখানাই তো, যেখানে আমরা সবাই কয়েদি। হয়তো মৃত্যুর আগে এখান থেকে বেরোনোর পথ নেই আমাদের। সেক্ষেত্রে এটা জেলখানা নয় তো কি? অবোধ মাহি প্রতিক্রিয়া জানাতে ভুলে গেল এবার। কণ্ঠরুদ্ধ হয়েছে অজানা ভয়ে। পৌরা তাকে আরেক ধাপ বিস্ময়ে বুঁদ করে দিয়ে বললেন, তুমি নিশ্চয়ই মনস্টারের শত্রুপক্ষের কেউ। মাহি আশ্চর্য বনে গেল এবার। উনি কি করে জানলেন তার বিষয়ে? এদিকে মাহিকে অমন চমকাতে দেখে আহত হাসলেন ইরা। বিছানা ছেড়ে উঠতে উঠতে বললেন, হয়তো ভাবছ আমি কিভাবে জানলাম, তাই না? আসলে এই জেলখানাতে কেবল মনস্টারের শত্রুপক্ষের দুর্বলতাগুলোই আসে, কারণ এখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। হোয়াট এভার। শোনো মেয়ে। একটু থামলেন ইরা। কিছু একটা ভেবে ফের জানালেন, প্রস্তুত হও, সে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কে আসবে? মাহির পাল্টা প্রশ্নে থমকালেন ইরা। কপালে গোটা কতক ভাঁজ ফেলে শুধালেন, কে আবার? মনস্টার। হকচকায় মাহি। তৎক্ষণাৎ নড়ে চড়ে উঠে বসল বিছানায়। গা থেকে ব্ল্যাঙ্কেট সরে যাওয়ায় আচমকা নিজের দিকে চোখ পড়তেই বিস্ময়ে চোখ দুটো গোল গোল হয়ে গেল তার। এ কি, তার গায়ে সব খোলামেলা কাপড় কেন? মাহি তৎক্ষণাৎ ভয়ে অস্বস্তিতে ব্ল্যাঙ্কেটটা টানতে লাগলো নিজ গায়ে। নিজের অর্ধোন্মুক্ত দেহখানা ঢাকতে ইতস্ততার সুরে বলল, আমার কাপড় কোথায়? এগুলো এগুলো কে পরালো আমায়? আমি পরিয়েছি। কেন? কারণ আজ রাতটা তোমার জন্য দীর্ঘ হতে চলেছে। মনস্টার আসবে তোমার কাছে, তার হিংস্র পৈশাচিক রূপ দেখাতে। এহেন কথায় নিঃশ্বাস আটকে গেল মাহির। চোখ দুটোর কার্নিশ ভরে উঠল মুহূর্তেই। বদনে বয়ে গেল মৃদু ঝঙ্কার। ইরা স্পষ্ট দেখল সব। একবার চাইল মেয়েটাকে একটু বুকে জড়িয়ে সান্ত্বনা দিতে, তবে পরক্ষণেই ভাবল, কি দরকার? সান্ত্বনা দিলেই কি আর রাক্ষসটা ছেড়ে দেবে তাকে? ইরা নিজেকে শক্ত রাখল কোনো মতে। চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়েও হঠাৎ থামল কেন যেন। আচমকা পেছনে না তাকিয়েই বলল, পারলে মরে যাও, তা ওই মনস্টারের হাতে পড়তে যেও না। ও কিন্তু চোখের পলকে জাহান্নাম দেখিয়ে আনবে। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালেন না ইরা।
তৎক্ষণাৎ চলে গেলেন দ্রুত কদমে। এদিকে বিচলিত মাহি নিজেকে নিয়ে বড্ড চিন্তায় পড়ল যেন। এবার কি করে বাঁচবে সে? কি করে নিজেকে বাঁচাবে ওই রাক্ষসের হাত থেকে? অস্থির মাহি উদ্ভ্রান্তের ন্যায় এদিক ওদিক মাথা ঘোরায়, খুঁজতে থাকে বাঁচার শেষ সম্বলটুকু। এরই মধ্যে হঠাৎ তার নজর আটকায় বিছানার চারপাশের স্ট্যান্ডগুলোর দিকে, যা উচ্চতায় বেশ উঁচু। স্ট্যান্ডের গায়ে ঝুলছে সফেদ রঙা পর্দা। মাহি এক মুহূর্ত কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইল সেদিকে। তার অবচেতন মস্তিষ্ক বারবার বলছে, তুমি যেটা ভাবছ তা একেবারে ভুল, অন্যায়। কিন্তু অবুঝ মনটা তার বলছে অন্য কথা। তারা যদি কথা বলতে জানতো, তাহলে হয়তো বলতো, মরে যা মাহি, একটা শয়তানের হাতে নিজেকে এত সহজে বিলিয়ে দিস না। মস্তিষ্ক এবং মনের দোটানায় আটকা পড়েছে মাহি। সঠিক সিদ্ধান্তে এখনও উপনীত হতে পারেনি মেয়েটা। একবার ইচ্ছে করছে মস্তিষ্কের কথা শুনতে, আরেকবার ইচ্ছে করছে মনের। মাহি তৎক্ষণাৎ নিজের মাথাটা চেপে ধরে দুই হাতে। কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলে, সম্ভব না, ওই শয়তানের কাছে নিজেকে বিলিয়ে দেওয়া সম্ভব না। আমি থাকব না। আমি আমি মরে যাব। হ্যাঁ, আমি তাই করব। অবশেষে মস্তিষ্ক পরাজিত হলো মনের জোরের কাছে। সপ্তদশী টলমল শরীরে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় মখমলের বিছানায়। পরক্ষণে শরীরের সর্বশক্তি দিয়ে স্ট্যান্ডে ঝোলানো পর্দাগুলো একটানে ছিঁড়ে এনে একাংশ গাঁট বাঁধে স্ট্যান্ডের আগায়। তারপর আরেকাংশ গোলাকার গাঁট বেঁধে হু হু করে কাঁদতে কাঁদতে বলে, আই অ্যাম সরি আব্বু, আমি নিজের গায়ে কোনো কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে পারবো না।